ওয়েলকাম টু মাজুলি, দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, যেটা আসামের কালচারাল ক্যাপিটাল জোরহাট থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এবং মাইটি ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে অবস্থিত। তো চলুন সবাই মিলে একসাথে ঘুরে দেখি এই মাজুলি। দীর্ঘ 24 ঘন্টা বলতে গেলে জার্নি করে আমরা ফাইনালি পৌঁছেছি আমাদের হোমস্টেতে মাজুলির। এখানে লাঞ্চটা সেরেও নিয়েছি, আর যেহেতু আমরা এখানে দুদিন থাকছি তাই রিয়েল এক্সপ্লোরেশন কিন্তু কাল থেকে শুরু হবে। এখন একটু টুকটাক ঘুরে আসি যতটুকু যাওয়া যায়। এটা হলো সানরাইজ ব্রিজ। যদিও এখান থেকে সানরাইজ এবং সানসেট দুটোই দেখা যায়। আমরা সানসেট এনজয় করতে এসেছিলাম, বাট একটুর জন্য আনলাকি, ওয়েদারটা একটু খারাপ আর আমাদের অনেকটা লেটও হয়ে গেছে আসতে। কিছুই দেখা যায় না, হালকা করে একটু রিফ্লেকশন জলের ওপর পড়েছে, নদীর ওপর, আর আকাশটা একটু লাল আভা দেখা যাচ্ছে। জানি না কতটা ক্যামেরায় আসছে, তবে এই জায়গাটা কিন্তু বিকাল বা সকাল সময় কাটানোর জন্য খুবই ভালো। চারিদিকে পরিবেশটা জাস্ট দুর্দান্ত। গোটা আসামের মধ্যে মাজুলি কিন্তু একটা হোলি প্লেস, তার কারণ এখানে অনেক সত্র আছে। সত্র মানে হচ্ছে হিন্দু মনেস্ট্রি। আমরা অনেকেই বৌদ্ধ মনেস্ট্রির ব্যাপারে শুনেছি, দেখেছি, আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হিন্দু মনেস্ট্রি। এবং এখানে সত্রতে কী হয়, সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রাম হয়, সত্রীয় গান বাজনা হয়, সেই সমস্ত দেখতেই কিন্তু আমরা প্রায় 5 কিলোমিটার স্কুটি রাইড করে চলে এসেছি উত্তর কমলাবাড়ি সত্রতে। মাজুলিকে কিন্তু কালচারাল ক্যাপিটাল অফ আসামও বলা হয়ে থাকে। অতিথি দেবো ভব আমরা সকলেই শুনেছি, এনারা কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করেন। যখন আমাদের এখানে দেখতে পান সন্ধ্যাবেলা অতিথিকে যেরকম ফেরাতে নেই, এখানকার যিনি গুরুজি আছেন উনি আমাদেরকে বহায় ইনভাইট করেন। বহা মানে ওনারা যেখানে থাকেন। তো এখন সেই বহাতেই যাচ্ছি, ওখানে একসাথে একটু চা পান করব, একটু সময় কাটাবো, আর ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। सत्र मतलब सत्संग। हमारा माजुली में 4 संगति में है, निका संगति, ब्रह्म संगति, काल संगति, पुरुष संगति। माजुली में राजा ने बनाया था गौरमुर, आवनियाती, दक्षिणपथ और बेंगनाती। एक अलग परंपरा है, और कमलाबाड़ी सत्र में अलग परंपरा है। इसका जो डांस दामार गुरु का जो बनाया है शिव भगवान का भक्ति के मार्ग के लिए और लोग के समझा के लिए। এরকম একটা হোলি প্লেসে এসে এরকম একটা মানুষের সাথে কিছুক্ষণ সময় কাটানোটা কিন্তু সত্যি একটা ভাগ্যের ব্যাপার। এই যেনাকে দেখলেন ভবেন গুরুজি, ইনি কিন্তু সঙ্গীত সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2023 জিতেছেন। এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া। আর আমরা এখানে খেলাম চা, তার সাথে মিঠই। মিঠই কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি, হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, মানে একটা গোলমরিচের একটা ফ্লেভার আছে। তো খুব ভালো একটা সময় কাটালাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি। যে কোনো নতুন জায়গায় যদি নিজেরা গাড়ি বা স্কুটি চালিয়ে ঘোরা যায়, তাহলে কিন্তু অনেক কিছু দেখাও যায়, অনেক কিছু জানাও যায় এবং ভালোভাবে দেখা যায়। তার উপরে যদি পায়েলের মতো একজন রাইডার থাকে, তার পিছনে বসে বসার আলাদাই আনন্দ। যে কোনো নতুন জায়গায় গিয়ে সবার উচিত সেখানকার লোকাল রেস্টুরেন্ট বা ক্যাফেতে খাবার খাওয়া। তাই আমরাও চলে এসেছি কিন্তু এখানকার লোকাল খাবার খেতে, আমাদের হোটেলের ঠিক পাশেই। এই যে রাইসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে বাউ, লোকাল রাইস। আর শাকটা হচ্ছে ঝিলমিল, তারপর এটা পুদিনার চাটনি, তারপর মিক্সড ভেজ, ডাল ডাল সব কিছু আছে। শাকটা একটু সল্টি খেতে, মানে একটু হয়তো বেশি নুন হয়ে গেছে। আর রাইসটা একদম স্টিকি, ভালোই লাগে। হোটেল রঞ্জনে আমরা ডিনারটা করলাম, খাবারটা খেয়ে জাস্ট মনটা ভরে গেল, দারুণ অন্য রকমই। আর পুদিনার চাটনি যেটা ছিল ওটা জাস্ট ফাটাফাটি ছিল, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে আমাদের।
অন্যান্য আইল্যান্ড যেমন হয়, বিশেষ করে মুনরো আইল্যান্ড, ওই ধরনের আইল্যান্ডগুলোর মতন কিন্তু এখানেও একটা আলাদা ভাইবস, আলাদা চার্ম আছে। এখান থেকে হেঁটে চলে বেড়াতে বা বাইক নিয়ে ঘুরতে কিন্তু দারুণ লাগছে। এখন বাজে এক্স্যাক্টলি 5টা বেজে 2 মিনিট, 5টা বেজে 17 মিনিটে সানরাইজ হওয়ার কথা। তো আমরা এখন ফেরির দিকে যাচ্ছি, অর্থাৎ কালকে যে ফেরি থেকে এসেছি। ফুল স্পিড, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে সাঁই সাঁই করে স্কুটি চালাচ্ছে পায়েল। দেখা যাক পৌঁছাতে পারি কিনা। গুগল ম্যাপের নির্ধারিত সময় থেকে 2 মিনিট আগেই পৌঁছে গেছি আমরা কমলাবাড়ি ঘাটে, ব্রহ্মপুত্র নদীর ওপরে। এবার এই দিক দিয়ে আপনার সূর্যোদয় হওয়ার কথা, কিন্তু আকাশের যে অবস্থা বুঝতে পারছি না হবে কিনা। ঘুম নষ্ট করে এখানে আসাটা হয়তো বৃথা হলো, কারণ সূর্যও তো দেখতে পাচ্ছি না, তার উপর আকাশের যে লাল আভাটা হয় সেটা পর্যন্ত নেই, একদম সাদা টাইপের হয়ে রয়েছে। তবে এখানে পরিবেশটা কিন্তু এই সময় খুব ভালো লাগছে, একদম লোকজন নেই, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ তো নেই। 2-4টে লোকাল লোকজন রয়েছে যারা বোটে বা ট্রলারে কাজকর্ম করেন, তারাই কিছু নিজেদের কাজ করছে, নিত্য নৈমিত্তিক কাজ। তার সাথে 2-4টে সাইবেরিয়ান ক্রেনও কিন্তু আমরা দেখতে পেলাম, আরও কিছু বক এবং নাম না জানা পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি। তো হালকা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, সব মিলিয়ে এখানটায় বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে। ওখানে মাছ ধরা হয়েছে, ওগুলো দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগে দেখতে। দীঘা পুরীতে এগুলো হয়। এই মাছগুলো হচ্ছে বড়িওলা মাছ, এগুলো রাতে ধরা হয়, আর এগুলো হচ্ছে 300 টাকা করে কিলো। সূর্যি মামার একটু রং লেগেছে আকাশে, এই দেখুন, একদম অল্প করে বুঝতে পারা যাচ্ছে। একটা ছবি তোলার জন্য মানুষ কতটা কষ্ট করতে পারে এই মেয়েটাকে দেখলে বোঝা যায়। এটা দাঁড়িয়ে আছে, এই সরু দড়িটা ধরে টেনে টেনে এটাকে জলের কাছে নিয়ে আসছে। ডেডিকেশন লেভেল দেখেছেন ওর, ভাবুন। ইয়েস, হ্যাঁ বাবা, এই তো হ্যাঁ, ও বাবা। একটু ইনস্টাগ্রামে মেয়েটাকে ফলো করে দেবেন, একটু লাইক করে দেবেন। উঠে আমি নামতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাবা, যদি দূরে সরে যায়। হ্যাঁ যদি সরে যায় আমি চলে যাবো, তুমি ওখানটা ধরে এই যাস চলে না যাবে। প্লিজ। আসছে আসছে, আরো কাছে আসছে। হাতটা আমার লাল হয়ে গেল, এটাও বৃথা গেল, কেন কি হাতটা পরিষ্কার করতে করতেই ও সরে চলে গেল। এই যে বিশালাকার রিভার আইল্যান্ডটা আমরা এক্সপ্লোর করছি, এটা কিন্তু প্রথম থেকে ছিল না। 1750 সালের ভয়াবহ বন্যার পরে কিন্তু এই আইল্যান্ডটা ফর্ম হয় এবং 2016 সালের সেপ্টেম্বর মাসে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে আখ্যা পায়। বর্তমানে মাজুলি একটা ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে এবং একটা ইউনিক বায়োডাইভার্সিটি সিস্টেমও কিন্তু সাপোর্ট করে। অনেক পরিযায়ী অ্যান্ড এক্সোটিক বার্ডস কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। কাল থেকেই ওয়েদার রিপোর্টে দেখছিলাম বৃষ্টি হবে, আর সেটা সকাল থেকেই স্টার্ট হয়ে গেছে। মনটাই ভেঙে গেল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 7:30 বাজে, আমরা এখান থেকে বেরোচ্ছি। কমলাবাড়ি ঘাটের একদম কাছে যদি আপনারা থাকতে চান, তাহলে কিন্তু এখানে আছে কমলাবাড়ি ঘাট ট্যুরিস্ট কমপ্লেক্স, যেটা আসাম গভর্নমেন্টের। সামনে আছে ট্যুরিস্ট ইন্টারপ্রিটেশন সেন্টার, তার সাথে কিন্তু ডান দিকে ক্যাফেটেরিয়া আছে এবং ভেতরে প্রচুর লগ হাটস আছে। এখানে কিন্তু অ্যাকোমোডেশনও হয়। আপনারা গভর্নমেন্টের ওয়েবসাইটটা একবার চেক করে নেবেন ফর মোর ডিটেলস। কমলাবাড়ি সাতরাও এখানে আছে বিখ্যাত। তো এই হচ্ছে পুরো ট্যুরিস্ট কমপ্লেক্সটা। মাজুলির রাস্তাঘাট কিন্তু এমনিতে খুবই ভালো। 2 হুইলার বা 4 হুইলার যদি আপনারা নিয়ে আসেন, চালাতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। চারদিকে দুপাশারই কিছু ছোট বাড়িঘরদোর দেখতে পাবেন এবং যেহেতু একটা আইল্যান্ডের মধ্যে র্যান্ডাম ঘুরতে কিন্তু স্কুটি নিয়ে ভীষণ ভালো লাগছে। ঘুরতে ফিরতে চলে এসেছি একটা হোটেলে ব্রেকফাস্ট করার জন্য। এখানে পরোটা সবজি পাওয়া যায়, তার সাথে কিছু মিষ্টি পাওয়া যায়। এখানে দেখুন, এই যে এই দোকানের পরোটাটা জাস্ট অসাধারণ খেতে, জিভে অনেক দিন লেগে থাকবে। পজিশনটা বলে দিচ্ছি, এখানে আছে অনিয়াতি সাতরা, যেটা খুব ফেমাস ট্যুরিস্ট একটা পয়েন্ট মাজুলির ঠিক সামনেটা। এবার ভিজিট করতে যাচ্ছি এই সাতরাটা। 1653 সালে এস্টাবলিশ করা হয়েছিল। প্রায় 350 বছরেরও বেশি পুরানো একটা হোলি প্লেস। এই হচ্ছে মিউজিয়াম, খুলে গেছে।
চলুন ভেতরে গিয়ে দেখি। असम में एक डायनेस्टी था, अहोम डायनेस्टी, उसी का ही एक फेमस राजा था जयदेव सिंह। उन्होंने 1653 में हमारा सत्ता प्रतिष्ठा किया था। उसके बाद जो अहोम राजा था, अहोम राजा ने कुछ सामान यूज़ किया था, जो सामान यूज़ किया था हमारा म्यूजियम में प्रिजर्व किया हुआ है। यहाँ पे एक खास चीज़ है, जो आइवरी का मेट है, ये दुनिया का अलग म्यूजियम में देखने के लिए नहीं मिलेगा। हमारा सत्ता में मूल मंदिर है देखने के लिए, आसाम में नामघर बोलते हैं, उसका नामघर का बीच में ही एक तुलसी का पेड़ है। उसका बाद म्यूजियम है, आसामीज जो कल्चर और अहोम डायनेस्टी का जो सामान प्रिजर्व किया हुआ है। আচ্ছা, এটা মিউজিয়াম হয়ে গেল। মিউজিয়ামের ঠিক উল্টো দিকে এখানে কিন্তু একটা লাইব্রেরিও আছে, যেটা এখন বন্ধ আছে। মাজুলির হেরিটেজ বা কালচার যদি আপনাদেরকে দেখতে হয় তাহলে কিন্তু আসতে হবে এই রকম সাত্রাগুলোতে। বেসিক্যালি প্রতিটা সাত্রার কিন্তু ডিফারেন্ট স্পেশালিটি আছে। গতকাল রাতে যেটা আমরা গিয়েছিলাম সেটা ছিল কালচারাল ডান্সের জন্য বিখ্যাত। কিছুক্ষণ আগে যেটা গিয়েছিলাম সেটা মাজুলির সবথেকে ওল্ডেস্ট সাত্রা। আর এখন যে সাত্রাটা এসেছি সেটা হচ্ছে মেজর রয়্যাল সত্রগুলোর মধ্যে একটি। মাজুলিতে কিন্তু প্রথম যখন ট্যুরিজম চালু হয়, অর্থাৎ প্রথম যে কটেজ, সেটা কিন্তু আমার সামনে। এই হচ্ছে সেই কটেজ। এই কটেজের একটা হিস্ট্রি আছে। ফ্রেঞ্চ কাপল একটা তৈরি করেন এটা। ওনারা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলেন ওনারা মাজুলি আসেন এবং মাজুলি ওনারা বারংবার আসেন। 3-4 বার আসার পরে ওনাদের মনে হয় যে এখানে ট্যুরিজম চালু করা যেতে পারে। তারপরই কিন্তু এই কটেজটা ওনারা তৈরি করেন, এই ফ্রেঞ্চ কাপল। এখান থেকেই কিন্তু মাজুলির ট্যুরিজম চালু হয়। এবং এখানে আরেকটা কটেজ আছে। এই দুটো কটেজে যদি আপনারা থাকেন তাহলে 1500 করে। আর এখানে দেখুন একটা সুন্দর ডাইনিং এরিয়া আছে। আর এর থেকে যদি প্রিমিয়াম কোনো রুমে থাকতে চান তাহলে এনাদেরই প্রপার্টি, একটু এগিয়ে যেতে হবে। একটু আমাদের দেখিয়ে দিই। এই প্রপার্টিটার নাম হচ্ছে এনচ্যান্টিং মাজুলি। এই হচ্ছে এন্ট্রান্স। একদম সোজা চলে গেলেন, ওই দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিংগুলো। ওখানে হচ্ছে 2700 থেকে 3200 টাকার রুম। এবং যদি আপনারা আমাদের মতো বাজেট ট্রাভেলার হন তাহলে তার জন্য কিন্তু ব্যবস্থা আছে এখানে। সেটা হচ্ছে এই যে কটেজগুলো দেখালাম সেই কটেজের পাশ দিয়েই এখানে কিন্তু পার্কিংয়ের ফেসিলিটি আছে, 4 হুইলার হোক বা 2 হুইলার। এগুলো সব থেকে সস্তার রুম রাইজং ফ্যামিলি লজ বলে। এই প্রপার্টির সব থেকে যে জায়গাটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে এই ব্যালকানি এরিয়াটা। পুরোটা বাঁশ এবং বেত দিয়ে তৈরি এবং প্রতিটা রুমের বাইরে কিন্তু এরকম একটা আরাম কেদারা আছে, তার সাথে টেবিল আছে। এখানে বসেই কিন্তু আপনারা অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। তার সাথে রুমের সাইজের কথা বলে রাখি, রুমের সাইজ কিন্তু ঠিকঠাক সাইজ। একটা ডাবল বেড দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, তার সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু শাওয়ারের ফেসিলিটি নেই, বাকি সমস্ত ফেসিলিটি আছে। এবং এখানে টোটাল 7টা রুম আছে এবং 7টা রুমের বিভিন্ন রকম নাম আছে। 750 রুপিস পার নাইট করে এখানে অ্যাকোমোডেশন চার্জ। ওয়েট করতে করতে আপনাদেরকে বলে দিই, যেমন টাইটেলে দেখেছিলেন যে 2 দিনের ছুটিতে কিভাবে মাজুলি ঘুরতে পারবেন, ওটাই কলকাতা থেকে কিন্তু জোরহাটের ডাইরেক্ট ফ্লাইট আছে, যেটা সময় নেয় 1.5 ঘন্টা মতো। এবং ভায়া হয়েও আপনারা আসতে পারেন, গুয়াহাটি ভায়া হয়ে, যেটা 4-5 ঘন্টা সময় নেয়। এবং জোরহাট এয়ারপোর্ট থেকে আপনাদেরকে চলে আসতে হবে নিমাতি ঘাটে, যেটা প্রায় 20 থেকে 22 কিলোমিটার মতন পথ। ওখান থেকে 1 ঘন্টার ফেরি নিয়েই কিন্তু আপনারা চলে আসবেন মাজুলি। তো দুপুর কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন ওই ফ্লাইটগুলো যদি অ্যাভেল করেন। এবং এসে ওই দিনটা একটু রেস্ট নেবেন, রিল্যাক্স করবেন। আর তার সাথে সন্ধ্যেবেলা মানে সানসেটের টাইমে কোনো একটা জায়গা থেকে সানসেট এনজয় করবেন। নেক্সট ডে যা কিছু এক্সপ্লোরেশন আছে ওগুলো করে নেবেন, মানে পটারি ভিলেজ, মাস্ক মেকিং ভিলেজ, ট্রাইবাল ভিলেজ এবং বিভিন্ন সত্র যেগুলো এখানকার ফেমাস। আর তার পরের দিন সকালবেলা আপনারা কমলাবাড়ি, মানে যেখান দিয়ে ফেরি থেকে নামলেন ওখানে চলে যাবেন। ওখান থেকে সবথেকে সুন্দর সানরাইজ দেখা যায়। ওখান থেকে সানরাইজ দেখলেন, ব্রেকফাস্ট করলেন, আরও যদি ঘোরার বাকি থাকে ঘুরে চলে যাবেন আবার জোরহাটে, দিয়ে আবার ফ্লাইট ধরে ওই দিনেই কিন্তু পৌঁছে যাবেন একদম কলকাতাতে। এভাবে কিন্তু 2 দিনে 2 নাইটস 3 ডেজে আপনারা মাজুলি ঘুরে নিতে পারেন। আচ্ছা, এবার আমাদের শিলিগুড়ি থেকে মাজুলি আসার গল্পটা একটু বলি। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম এনজেপি রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমাদের বিকালবেলা ট্রেন ছিল লালগড় ডিব্রুগড় অবোধ আসাম এক্সপ্রেস। আমাদের টিকিট ছিল 3rd ইকোনমি ক্লাসের, সাইড আপার এবং সাইড লোয়ার। এনজেপি থেকে হালকা একটু লেট করে ট্রেনটা ছেড়েছিল এবং ট্রেনের জার্নি খুব ভালো ছিল। চা বাগানের মধ্য দিয়ে আমরা চলে এসেছিলাম মারিয়ানি জংশন। ট্রেন মারিয়ানি জংশনে তখন ঢোকালো, তখন প্রায় আধ ঘন্টা মতো লেট করেছিল ট্রেনটা, খুব বেশি লেট করেনি। মারিয়ানি জংশনে যেখানে নামাবে সেখান থেকে সোজা হেঁটে বেরিয়ে চলে যাবেন। দেখবেন ওখানে অটো, মানে যে ম্যাক্সি গাড়িগুলো হয় সেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে জোরহাট যাওয়ার জন্য। তো আমরা সেই গাড়িতে চেপে বসলাম। আমাদের ভাড়া নিল পার পারসন 40 টাকা করে এবং সময় লাগলো প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট। আমাদেরকে যেখানে নামিয়ে দিল সেটা হচ্ছে জোরহাট পাবলিক বাস স্ট্যান্ড।
জোরহাটে নামার পর আমরা গিয়েছিলাম স্কুটি ভাড়া করতে। যে পাবলিক বাস স্ট্যান্ডে নামিয়েছিল তার পিছন দিক দিয়ে একটা কাঁচা রাস্তা চলে যাচ্ছে, সেখান দিয়ে একটু হেঁটে উঠলেই কিন্তু মেন রাস্তা আপনারা পেয়ে যাবেন যদি আপনারা স্কুটি হায়ার করতে চান। মেন রাস্তা থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম, 2 কিলোমিটার দূরে অবস্থিত, এবং ভাড়া নিয়েছিল পার পার্সন 20 টাকা করে। জায়গাটার নাম হচ্ছে অল রাইড রেন্টাল, মানে জোরহাট স্কুটি রেন্টাল, যার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালো সার্ভিস, একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে ওদের অফিসটা, এবং খুব সিস্টেমেটিক্যালি আমরা যখন ওখানে গেলাম আমাদেরকে জিজ্ঞাসা করা হলো স্কুটি নেবেন না বাইক নেবেন, আমরা বললাম সমস্ত কিছু, এবং প্রতিটা ফর্মালিটিস মেনটেন করে নিট অ্যান্ড ক্লিন একটা স্কুটি আমাদেরকে দেওয়া হলো। আমাদের একটা আইডি কার্ড নেওয়া হলো, ড্রাইভিং লাইসেন্স নেওয়া হলো, সেগুলো ছবি তোলা হলো। অ্যাডভান্স কিছু আমরা করিনি। পার ডে স্কুটির যে রেন্ট 600 রুপিস করে, অর্থাৎ 1800 টাকা আমাদের হয়েছিল, 3 দিনের জন্য নিয়েছি। সেই 1800 টাকা ওখানে জমা দিলাম, এবং ওনারা কিন্তু আমাদের স্কুটিটা দিলেন, সাথে 2টো হেলমেট, এবং আপনার কি বলে পুরো তেলটা ফুল করে দিলেন। মানে নর্মালি কি হয় যে আমাদের যখন স্কুটিটা নিতে হয় আমাদেরকে তেল ভরতে হয়, ওনারা কিন্তু ফুল ট্যাঙ্ক করে দিলেন। আমাদেরকেও যখন স্কুটিটা ফেরত দিতে হবে ফুল ট্যাঙ্ক করে দিতে হবে। জোরহাটে খুব ভালো সার্ভিস আছে ওনাদের অফিসে, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো এবং অ্যাড্রেসও দিয়ে রাখবো। আপনারা যারা জোরহাট থেকে স্কুটি রেন্ট করতে চান তারা কিন্তু এখানে আসতে পারে। যাই হোক, আমাদের স্কুটি রেন্ট করা হয়ে গেল। ওখান থেকে আধ ঘন্টা দূরে আমরা চলে গেলাম নিমাতি ঘাট। এবার নিমাতি ঘাট থেকে 1 ঘন্টা করে লঞ্চে চলে আসতে হবে মাজুলি। এই যে টিকিটটা, লঞ্চের টিকিট, আপনারা কিন্তু অফলাইনেও করতে পারেন, অনলাইনেও কিন্তু করতে পারেন। এক্ষেত্রে আমাদেরকে হেল্প করেছেন এই স্কুটি রেন্টাল সার্ভিসেসের যে ওনার আছেন। ওনাকে জাস্ট আমি আমাদের দুজনের আধার কার্ড পাঠিয়ে দিয়েছিলাম, ফোন নাম্বার পাঠিয়ে দিয়েছিলাম, উনি সমস্ত কিছু করে, মানে বাইকের একটা যে ক্যারিং চার্জ দিতে হয় সেটা দিয়ে, পার পার্সন একটা ভাড়া দিয়ে, সমস্ত কিছু করে আমাদের 126 রুপিস পড়েছিল। উনি আমাকে QR কোড পাঠালেন, আমি ডাইরেক্টলি পেমেন্ট করলাম, এবং সমস্ত টিকিট আমার মোবাইলে PDF ফরম্যাটে চলে এলো। সেই টিকিট দেখিয়ে আমরা লঞ্চে উঠলাম, যথারীতি মাজুলি চলে এলাম। আমরা যেদিন আসছি তার 1 ঘন্টা আগেই স্লটটা বুক করেছিলাম, লাকিলি আমরা পেয়ে গিয়েছিলাম। আপনারা যদি মনস্থির করে থাকেন যে এই ডেটেই আসবেন, তাহলে তার 1 বা 2 দিন আগে থেকে বা তারও আগে থেকে আপনারা স্লট বুক করে রাখতে পারেন, কোথাও কোনো সমস্যা নেই। মাজুলিতে যেটা এসে শুনলাম সেটা হচ্ছে স্কুটি রেন্টাল সার্ভিসেস কিন্তু অত অফিস বা কিছু নেই, তার জন্যই আমরা জোরহাট থেকে করেছি। যেহেতু জোরহাট থেকেই এসছি এবং জোরহাটেই আবার ব্যাক করব, তাই জোরহাট থেকে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। মাজুলির যে ঘাটটা, সেখান থেকে এই হোটেলটার দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো আমরা ডাইরেক্টলি ওই স্কুটি চালিয়েই কিন্তু চলে এসেছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে মাজুলি ঘাটে নামার পরে কিছু দোকানপাটও আছে, আপনারা যদি চান কিছু স্ন্যাক্স বা কিছু টুকটাক খাবার, বিস্কিট, জল, চিপস, কফি, চা, এই সমস্ত, তাও কিন্তু খেতে পারেন। এইভাবে কিন্তু আমরা বেশ অনেকটা জার্নি করার পরে একদম শিলিগুড়ি থেকে মাজুলি চলে এলাম। তো এটা তো হয়ে গেল শিলিগুড়ি থেকে মাজুলি আসার গল্প। কলকাতা থেকে কিন্তু জোরহাটে ডাইরেক্ট কোনো ট্রেন নেই। মারিয়ানি জংশন পর্যন্ত একটাই ট্রেন আছে, সেটা আপনারা অ্যাভেল করতে পারেন, অথবা কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন গুয়াহাটি। গুয়াহাটি থেকে বাইক কারে আপনারা চলে আসতে পারেন এই মাজুলি। এবং গুয়াহাটি থেকে কিন্তু বাস সার্ভিসেসও চালু আছে, প্রায় 12 ঘন্টা সময় নেয়। কনক্লুশনে এটা বলে দিই যে কলকাতা বা শিলিগুড়ি যেখান থেকে হোক আপনাদেরকে চলে আসতে হবে জোরহাট। জোরহাট থেকে চলে আসতে হবে নিমাতি ঘাট। নিমাতি ঘাট থেকে 1 ঘন্টা লঞ্চ পার করে চলে আসতে হবে মাজুলি। খুব বাজে একটা লাঞ্চ করে সময় নষ্ট করার পরও কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। সত্যি কথা বলবো, তখন থেকে আমরা বৃষ্টি থামছে না করে হাহুতাশ করছি, কিন্তু আমার মনে মনে বেশ ভালোই লাগছে এখানে জাস্ট বসে থাকতে। আর এই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বিভিন্ন গাছের ফাঁক ফোকর দিয়ে, চাল দিয়ে বৃষ্টির ফোঁটা ফোঁটা জল পড়ছে, এগুলো দেখতে জাস্ট রিল্যাক্স ফিল হচ্ছে। মনে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে বসেই কাটিয়ে দিই, বৃষ্টি না থামলেই ভালো হয়। 5টা বাজে, জাস্ট বৃষ্টিটা থামলো, তাই আমরা আবার রেডি হয়ে বেরোচ্ছি। কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীনভাবে কোথায় যাব জানি না, সানসেট দেখা যাবে কি তাও জানি না। কিছুক্ষণ আগে ঝিরঝিরে বৃষ্টি বন্ধ হয়েছে, এখন রাস্তায় দাঁড়িয়ে রোড সাইড গরম গরম পকোড়া খাচ্ছি। পকোড়াটা যা বানিয়েছেন না উনি, একদম কুড়মুড়ে মুচমুচে। আমার রোড সাইড জিনিসপত্র বেশি ভালো লাগে রেস্টুরেন্টের থেকে, অনেকেই হয়তো ভালো লাগে, যদিও এগুলো অতটাও হাইজেনিক হয় না, কিন্তু তাও এগুলো হচ্ছে টেস্টিয়েস্ট। এই বাসটা কিন্তু গুয়াহাটি পর্যন্ত ডাইরেক্ট যাচ্ছে। 1 প্লেট শেষ হয়ে গেছে, ম্যাডাম থালা বাজাচ্ছেন, আর 1 প্লেট অর্ডার দেওয়া হয়েছে।
যারা পরবর্তীকালে এই দোকানের পকোড়া খেতে চান, ওটা বলে দিই, ওটা হচ্ছে মিলনপুর পেট্রোল পাম্প, তার ঠিক অপোজিটেই এটা হচ্ছে লোকনাথ চপ সেন্টার বলতে পারি আমরা। এই দাদা ভাজেন, দুর্দান্ত ভাজেন। আজকে যেহেতু বৃষ্টির কারণে লাঞ্চটা আমরা তাড়াতাড়ি করেছি, তাই সন্ধ্যা থেকেই বারবার খিদে পেয়ে যাচ্ছে, তাই আমরা চলে এসেছি KFC-তে। হ্যাঁ, কৃষ্ণা ফ্রাইড চিকেন, এক্স্যাক্টলি। মাজুলিতেও কিন্তু একটা KFC আছে। গুগল রিভিউয়ে পড়লাম এখানে নাকি KFC-র মতো ভালো ফ্রাইড চিকেন পাওয়া যায়। এই ওয়েদারে চা বা কফিটাকে মিস করছিলাম, ফাইনালি দুটোই পেয়ে গেছি। কফিটা যা বানিয়েছে না, একদম ঘন দুধের আর হালকা হালকা বনবিটা টাইপের গন্ধ আসছে, জানি না ওটা দিয়েছে কিনা, দারুণ টেস্টি হয়েছে। আমিও খুব কম জায়গাতেই এরকম কফি খেয়েছি, তার সাথে চাটাও দুর্দান্ত খেতে। মাত্র 40 টাকা দাম, আর ওটা 20 টাকা। ওকে, হাসি চলে এসেছে। KFC-তে এসে যদি ফ্রাইড চিকেন না খাই, মানে চিকেন পপকর্ন না খাই, তাহলে আমার চলে না। এখানেও তাই, এখানে পপকর্নের সাইজগুলো একটু বড়, কিন্তু একদম গরম গরম ভেজে দিয়ে গেলে মুখ ছুঁচে আছে, আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে। আর তার সাথে 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজ। এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ অনেকটা সস্তা, এবং দেখলাম অন্যরা খাচ্ছিল বেশ ভালো, ওটা দেখে আমি অর্ডার করে দিলাম। 60 টাকা মাত্র, এতটা। এই সমস্ত জিনিস আমার থেকে ও বেশি পছন্দ করে, বাট এটা খাওয়ার পর বলছি এত দুর্দান্ত খেতে। আমার মনে আছে ভিয়েতনামে আমরা একটা এরকমই একটা জায়গা দেখিয়েছিলাম, কি পাপাস চিকেন। সেখানে গিয়ে আমাদেরই এক সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার গিয়ে আমাকে ওখান থেকে ফটো পাঠিয়েছিলেন যে দাদা দুর্দান্ত সাজেশান দিয়েছেন। আবার বলছি, মাজুলিতে এসে KFC কৃষ্ণাস ফ্রাইড চিকেনে এসে এগুলো খেয়ে দেখুন। আবার আমাকে কেউ না কেউ মেসেজ করবেন, দাদা দারুণ একটা সাজেশন দিয়েছে, দিদি দারুণ একটা সাজেশন দিয়েছেন, কারণ এটা খুঁজে বের করেছে অবভিয়াসলি ওই ম্যাডাম। আগেরটাও তাই। হ্যাঁ, খাও, তো খুব ভালো খেতে, দুর্দান্ত খাচ্ছি। ডেফিনেটলি মাজুলিতে এসে বলবো মাস্ট ট্রাই। আমরা কিন্তু আবার ডিনার করতে এসেছিলাম এই দিদির হোটেলে, হোটেল রঞ্জন। দিদি কিন্তু খুব ভালো মিশুকে স্বভাবের একটা মানুষ, হাসি দেখেই বোঝা যাচ্ছে। এখানে আমরা ফিশ থালি খেলাম, খুব সুন্দর দিদির রান্না। দিদি, নেক্সট টাইম ফির মিলেঙ্গে। মাজুলিতে আজকে আমাদের লাস্ট ডে, আর আজকের ওয়েদার কিন্তু অনেকটা বেটার। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে। ফাইনালি আজকে একটু ভালো আমরা সানরাইজ পেয়েছি, এবং এই নদীর ধারটায় আমরা যাচ্ছি মিশিং ভিলেজ। তার আগে একটা ব্রিজ পড়ে, খুব সুন্দর কাঠের ব্রিজ, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুটা টাইম লোকালদের সাথে কাটালাম। খুব ভালো, ওরা খুব সিম্পল মানুষজন, তো বেশ সকালটা আমাদের ভালো কাটলো। এবার আমরা ব্রিজ পার হয়ে গাড়ি নিয়ে যেতে ভয় লাগছে, দেখা যাক কী করা যায়, ওইদিকে যাবো মিশিং ভিলেজটা ঘুরতে। ব্রিজটা দিয়ে স্কুটি বা বাইক নিয়ে পার করা কিন্তু আমাদের ক্ষেত্রে একটু কষ্টসাধ্য কাজ, কারণ ব্রিজটা নড়ছে। মানে এটা হচ্ছে উডেন সাসপেনশন ব্রিজ, ও ভালো চালাচ্ছে। হোমস্টে ওনার বলে দিয়েছিলেন যে গাড়িকে ওপারে দাঁড় করিয়ে এখান দিয়ে আসতে, তো দেখলাম 2-1 বাইক যাচ্ছে, তাই সাহস দেখে চলে এলাম। বেশ ভালো লাগলো, হালকা হালকা ভয় লাগছিল, কিন্তু ভালো লাগলো। যাওয়ার সময় একটু বেটার যেতে পারবো মেবি, কেন কি এলাম এই গ্রামটা অনেকটা বড়, ওটাকে ঘুরে দেখার জন্য পায়ে হেঁটে অতটা পারবো না কভার করতে, তার জন্যই বাইকটা নিয়ে এলাম। গ্রেট ওয়ার্ক। নাফালি ও ভি ট্রাইব হ্যাঁ, नेपाली भी था। আচ্ছা, এখানে কিন্তু 4-5 রকমের ট্রাইব আছেন, বসবাস করেন। इस घाट का नाम क्या है? ब्रिज का दम्बुकियाल घाट है। दम्बुकियाल घाट, ब्रिज का नाम भी दम्बुकियाल है। ये बस्ती का नाम दम्बुकियाल है। अच्छा, ये मिसिंग विलेज का अंदर ही पड़ता है ना? वो मिसिंग है। अच्छा, और ये नदी का नाम क्या है? लुइट केरसुटी। लुइस कैरसुटी। ওকে, থ্যাংক ইউ। সত্যি আমরা কোথায় থাকি, তারপর ভাবি যে আমাদের কাছে কিছু নেই। এনাদের কথা একবার ভাবলে মনে হয় আমরা তো অনেক ভালো জায়গায় বাস করি, অনেক ধনী। এটা শুনে খুব খারাপ লাগলো যে প্রত্যেক বছর ভাঙে। इधर कितना घर होगा? लो, आओ। सबको मिला? দেখুন কিরকম পা টিপে টিপে হাঁটছে, ওই ছোট ছোট মুরগিগুলোকে ধরে, যেখানেই পায় ওই ছোট মুরগিগুলোর উপর অত্যাচার করে। এই গ্রামের প্রায় বেশিরভাগ বাড়িতেই আমরা দেখছি বাড়ির নিচটাতে এরকম সেট আপ করা রয়েছে, হ্যান্ডলুমের কাজ, জামা কাপড়, পোশাক তৈরি করা। মেবি নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে পরেন, অথবা বাজারে বিক্রিও করতে পারেন। কেউ যদি করে দেখাবো, বেশ ইন্টারেস্টিং কিন্তু এটা।
ছোট ছোট দোকান আছে, ওখান থেকে আমরা এরকম ক্রিম রোল, যেটা বাচ্চাগুলোকে খাওয়ালাম, ওটাই মনে হলো আমরাও খাই। অনেকেই জানেন আসামের ট্র্যাডিশন কিন্তু গামছা, আমরা দেখে থাকি সাদা লাল। আসামে এই গামছা কিন্তু এইভাবে তৈরি হয়। এই মিসিং ট্রাইবরা কিন্তু কয়েক শতক আগে অরুণাচল প্রদেশ থেকে ইমিগ্রেট হয়ে এখানে এসেছেন এবং এনারা কিন্তু খুব একটা হিন্দি বোঝেন না বা বলতে পারেন না, খুব কমজনই, 1-2জনই জাস্ট আমাদের সাথে হিন্দিতে ইন্টারাক্ট করতে পেরেছেন। বাকি কিন্তু সবাই এখানে মিসিং ল্যাঙ্গুয়েজ, আসামিস এবং দেউরি বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই ভাষাতেই কিন্তু ওনারা কথা বলেন। আর এই গ্রামে যেদিকেই দু চোখ যায় সেদিকেই মনে হয় একদম পিকচারেস্ক একটা গ্রাম, পিকচার পারফেক্ট, যে কোনো অ্যাঙ্গেল আপনি দাঁড়িয়ে ফটো তুলুন, ভিডিও বানান, খুব ভালো লাগছে। এবং মেঠো যে রাস্তাগুলো নেমে যাচ্ছে বিভিন্ন দিকে, মনে হচ্ছে যেতেই থাকি এবং যেদিকেই যাবেন পুরোটাই কিন্তু এই মিসিং গ্রাম। ड्रोन शॉट्स कैसा लगा? अच्छा, थैंक यू। এই পুচকেটার নাম হচ্ছে পাহি। পাহি পাহি, স্মাইল স্মাইল। মাজুলিতে কিন্তু এরকম ছোট ছোট অনেক কটেজেস টাইপ আইল্যান্ড রিসর্ট আছে। এটা যেমন সিয়াং দা আইল্যান্ড রিসর্ট, এখানেও কিন্তু আপনারা স্টে করতে পারেন। রাস্তায় যাওয়ার পথে একটা শিব মন্দির চোখে পড়লো, গড়মুড় আঞ্চলিক শ্রী শ্রী নীলকণ্ঠ মহাদেবের মন্দির। দেখতেই পাওয়া যাচ্ছে বাবার সাপটা উপরে, আর ঠিক তার পাশেই আছে এখানে একটা লোকাল মার্কেট। এটা একটা ছোট মার্কেট অ্যাকচুয়ালি মাজুলির। আমরা একটু ব্রেকফাস্ট করতে ঢুকেছি। মাজুলির ব্যাপারে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। এখানে কিন্তু জিও এবং এয়ারটেল দুটো মোবাইল নেটওয়ার্কই ভালো কাজ করে। বেশিরভাগ দোকানেই কিন্তু গুগল পে বা ফোনপে অ্যাকসেপ্টেড হয়। এটিএমও অ্যাভেলেবেল আছে, ব্যাঙ্কও অ্যাভেলেবেল আছে, পেট্রোল পাম্পও অ্যাভেলেবেল আছে। রাস্তাঘাটও খুব ভালো, তাই নিজেরা বাইক, কার বা স্কুটি রেন্ট করে এলে কোথাও কোনো চালাতে প্রবলেম হবে না। আমরা যাচ্ছি মাস্ক মেকিং ভিলেজ আর পটারি ভিলেজ এক্সপ্লোর করতে। ফাইনালি আধ ঘন্টা জার্নি করার পরে পৌঁছে গেছি সামাগুড়ি সত্রাতে। প্রায় 500 বছর ধরে এখানে কিন্তু মাস্ক মেকিং জেনারেশন ওয়াইজ চলে আসছে এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা খুব ফেমাস। इसका मास्क कंप्लीट होने के लिए पूरा प्रोसेस 3 দিন মে। কত ধরনের যে মুখোশ এখানে আছে তার মানে গুণে শেষ করা যাবে না। বিভিন্ন ভ্যারাইটির জিনিসপত্রগুলো দেখতে গেলে কিনতেও পারেন আপনারা, এখানে কিন্তু আসতেই হবে। বাকি যে সত্রগুলো আমরা দেখি তার মধ্যে এটা বেশ ইন্টারেস্টিং লাগলো। এখানে কিন্তু অনেকটা সময় নিয়ে এলে আপনারা নিজেরাও একটু প্র্যাকটিস করতে পারেন। যে মাস্ক মেকিং সেন্টারটা ছিল তার ঠিক পাশেই কিন্তু আসল সত্রাটা, মানে সামাগুড়ি সত্রা এখানেই ভেতরে আছে। তো আমরা এখন এসেছি পটারি ভিলেজে। এখানে কিন্তু প্রতিটা বাড়িতেই এরকম মাটির এরকম জগ বা কলসি বা এই টাইপের জিনিসপত্র কিন্তু তৈরি হয়, এনারা নিজের হাতে কিন্তু তৈরি করেন। যেই পটারি ভিলেজ দেখা হয়ে গেছে, পায়েল দেখছি দুর্দান্ত স্পিডে স্কুটি চালাচ্ছে। আমি বললাম কি হলো, বলছে কৃষ্ণা ফ্রাইড চিকেনটা খুলে গেছে, তাড়াতাড়ি চলো খেতে হবে। কাল থেকে 7-8 রকমের আইটেম এখানে খেয়েছি, প্রতিটা আইটেম জিভে লেগে থাকার মতো। এখন বাজে দুপুর 2:15। হোটেল থেকে চেক আউট করে আমরা এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি। আমাদের 2:50 ফেরি আছে। দুপুর 2:30 বাজে আমরা ঘাটের কাছে এসে পৌঁছালাম। এবার এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে। মাজুলি আসার সব থেকে ভালো সময় হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই সময় কিন্তু একদম ক্লিয়ার আকাশ থাকে। আপনারা এখানে আসুন এবং আমরা যে আজকে গ্রামটায় ঘুরলাম, অর্থাৎ মিসিং যে গ্রাম, ওই গ্রামটায় কিন্তু আমাদের দারুণ লেগেছে। ওই গ্রামে কিন্তু আপনারা বাইসাইকেল রাইড করতে পারেন। আপনারা যে হোটেলে ছিলাম সেখানে বাইসাইকেল ফ্রিতে দেওয়া হয়। তো ওভারঅল এই ছিল মাজুলির এক্সপিরিয়েন্স। এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে জোরহাট।